আজকের ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সলিউশনের ডিফারেন্ট কিছু নিয়মের ম্যাথ করাবো। এর আগে ক্লাসে দুইটা নিয়মের ম্যাথ করানো হয়েছিল, সেই নিয়মের পরে আর দুইটা নিয়মের মধ্যে দুই টাইপের ম্যাথ আমরা করাবো, মানে 3 টাইপের নিয়মের উপর ম্যাথ করানো হবে। আচ্ছা দেখো, আমরা পড়াচ্ছিলাম এইচ.কে দাসের বই থেকে, তোমাদের সাথে একটা পিডিএফ শেয়ার করা হয়েছে। সেই পিডিএফ এ কিছু সার্কেল করা আছে, যে সার্কেল গুলা ম্যাথ করতে বলা হয়েছে বা মার্কিং করা আছে। এই ম্যাথ গুলা তোমরা করার চেষ্টা করবা। এই ম্যাথ গুলো করতে গিয়ে যে লেকচার গুলোর সাথে আমার লেকচারের সাথে যে ম্যাথ গুলো ম্যাচ করবে সেগুলো প্র্যাকটিস করলেই চলবে, আর খুব ভালো মতো নিয়মটা বুঝতে পারলেই চলবে। কারণ এখান থেকে খুব বেশি ডিফার নিয়মে ম্যাথ আসবে না, এগুলো প্র্যাকটিস করলে তুমি মোটামুটি 100% পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা। আর যেগুলা একটু ডিফারেন্ট নিয়ম, এখানে কিছু ম্যাথ মার্কিং করা আছে, সেগুলা করা দরকার নেই, কারণ সেগুলো আমি করাইতে পারিনি, এখানে সবগুলো করানো করানো যায়নি। এর সেগুলো আপাতত করা দরকার নাই, কিন্তু যেগুলো করানো গেছে সেগুলো করলেই মোটামুটি সবকিছু শিখা শিখা হয়ে যাবে, সব নিয়মগুলো আমরা শিখতে পারবো। দেখো, এর আগের ক্লাসে আমার মনে হয় আমি কোন ম্যাথটা ছিল, ডি স্কয়ার প্লাস ডি, আগের ক্লাসের ম্যাথটা কি কেউ বলতে পারবো একটু? d square plus 4y equal cos 2x. আচ্ছা, কস টু এক্স, বুঝতে পারছি কোনটা। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে আমরা এই নিয়মের আরেকটা ম্যাথ করাবো, তারপরে অন্য নিয়মে যাব। ডি স্কোয়ার প্লাস 4y cos 2y 6, এই ম্যাথই করানো হয়েছে। জি স্যার। আচ্ছা স্যার তাহলে আমি একটা জিজ্ঞেস করেছিলাম 2 টু দি পাওয়ার x এর ব্যাপারে। হ্যাঁ, ওটা আসতেছে, আজকে কি করাবো, ওই ম্যাথটা আজকে মনে আছে। আচ্ছা আর তার মানে এই ম্যাথ করাইছিলাম, তার মানে দেখো তো এই ম্যাথটা করাইছিলাম কিনা। বি স্কোয়ার প্লাস বি প্লাস 1 ওয়াই কস 2y6। জি স্যার, এটাও করিয়েছিলেন। আচ্ছা তাহলে এই নিয়মটা আমাদের শেষ, তাহলে আমরা আজকে নতুন নিয়ম শুরু করবো। তাহলে আজকে ক্লাসে একটা নিয়মে বাকি আছে, ওই একটা নিয়মে ম্যাথ করলে আজকের লেকচারে মোটামুটি 3টা ম্যাথ করাবো, তাহলে আমাদের এই কোর্সের পড়ানো শেষ হবে আমাদের লেকচার। আজকে ক্লাসে যে ম্যাথটা করবো সেই ম্যাথের জন্য আমাদের যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা হচ্ছে 1/fd যদি হয় কোনো ফাংশন, এক্সপোনেনশিয়াল ax এর সাথে যদি ফাই এক্স থাকে, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ax কে এখানে রাখি, আর এখানে ডি এর সাথে আমরা এডিশনাল এ অ্যাড করি, মানে এক্স সাথে যে কোএফিসিয়েন্ট থাকে ফাই অফ এক্স। দেখো তো বুঝতে পারো কিনা, ফর্মুলাটা এখানে এ ছিল না, এক্স টা সামনে চলে আসছে, এই জন্য এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট ছিল ডি এর সাথে সেই কোএফিসিয়েন্টটা কি করতে হয়েছে, অ্যাড করতে হয়েছে। এই ফর্মুলা কি বুঝতে পারছো? আচ্ছা স্যার আমি এটা কিউ ম্যাথ, অফ x এটার ফাংশন কি? ফাই অফ এক্স, যেটা ফাই অফ এক্স হচ্ছে এটা একটা ফাংশন, ডিফারেন্ট ফাংশন, যে কোনো ফাংশন হতে পারে, তার সাথে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তাহলে আমরা এই কাজগুলো করি। আচ্ছা ফর্মুলা বোঝার দরকার নাই, আমি বরঞ্চ ম্যাথ করাই, ম্যাথ করাইলে ফর্মুলাটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন হচ্ছে সলভ বি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4y equal to exponential 26 x cube.
দেখো এখানে যদি ম্যাথ করো ঠিক আগের মতোই, ম্যাথের দুইটা স্টেপ। স্টেপ নাম্বার 1, কমপ্লিমেন্টারি ফাংশন বের করা। কমপ্লিমেন্টারি ফাংশন বের করা, CF। আর কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আমরা সাধারণত আমাদের যে অরিজিনাল ম্যাথ থাকে সেই অরিজিনাল ম্যাথের রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল সাইন ডান পাশে 0 কনসিডার করে নিই। তাহলে এখানে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4y ইকুয়াল টু 0। আমরা এই ম্যাথটাকে হোমোজেনিয়াস করে নিলাম। এখন আমরা হোমোজেনিয়াস সলভ করার যে টেকনিক শেখানো হয়েছিল তোমরা সেভাবে করতে পারো। y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx, y প্রাইম ইকুয়াল টু m এক্সপোনেনশিয়াল mx, y ডাবল প্রাইম ইকুয়াল টু m স্কোয়ার এক্সপোনেনশিয়াল mx। সবগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন পাবো হচ্ছে m স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0। আর যারা শর্টকাটে করতে চাও তারা এই একই ইকুয়েশনটাকে এখান থেকে সরাসরি লিখতে পারো, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইকুয়াল টু 0 ধরলেই হয়ে যাবে। এখানে m এর মান কত আসবে, m মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আর এখানে d মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে m এর মান কত আসছে, m ইকুয়াল টু 2,2, আর এখানে আসতেছে d ইকুয়াল টু 2,2। এভাবে করলে করতে পারো, কোনো সমস্যা নেই। যদি অত ডিটেইলস yc বা কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু কি হবে, c1 এক্সপোনেনশিয়াল 2i6 প্লাস c2 x এক্সপোনেনশিয়াল 2i6। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এখানে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এই বাকি অংশ শেষ করি। আমরা এই মেথড এই টাইপের অনেকবার করা হয়েছে। আমরা এরপর স্টেপ 2 তে যাই, পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আমাদের মেন ইকুয়েশন থেকে বি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল 2i6 x কিউব x কিউব। এখন দেখো এখানে যদি আমরা yp বের করতে চাই তাহলে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 এক্সপোনেনশিয়াল 2i6 x কিউব। সবাই একটু দেখো এখন ফর্মুলাটা, এক্সপোনেনশিয়াল 2i6 টা অপারেটরের বাইরে চলে আসবে, ডি এর সাথে কত অ্যাড করতে হবে, এক্স এর কোএফিসিয়েন্ট ছিল 2 প্লাস 2, ততটুকু অ্যাড করতে হবে। দেখো তো এই লাইনটা বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে। নো স্যার। আচ্ছা দেখো তাহলে এখন যদি সিম্পলিফাই করো এই অপারেটরটাকে তাহলে আমরা পাবো হচ্ছে এক্সপোনেনশিয়াল 2x 1 ডিভাইড বাই ডি স্কোয়ার এক্স কিউব। আর আমরা জানি এক্সপোনেনশিয়াল 2x 1 বাই ডি এক্স কিউব। এক্সপোনেনশিয়াল 2i6 1 বাই ডি মানে হচ্ছে এন্টি ডেরিভেটিভ, আর এন্টি ডেরিভেটিভ মানে হচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু
independent variable. Exponential 2 x 1 by d x to the power 4 divided by 4. 1 by d মানে হচ্ছে আবার ইন্টিগ্রেশন, exponential 2 x integration x to the power 4 divided by 4 dx. Exponential 2 x 1 by 4 x to the power 5 divided by 5. X to the power 5 divided by 20 exponential 2 x. এটা হচ্ছে yp. y equal to yc plus yp করলেই আমাদের কমপ্লিট সলিউশন চলে আসবে। সবাই একটু দেখো তো ম্যাথটা বুঝতে পারো কিনা। সবাই 1 মিনিট না 2 মিনিট ম্যাথটা দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই ম্যাথে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এর পরের ম্যাথটা দেখি। দেখো, এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের প্রথমে স্টেপ ওয়ানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6y ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা বের করি ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 ইকুয়াল টু 0, ডি স্কোয়ার মাইনাস থ্রাইস ডি মাইনাস টুয়াইস ডি প্লাস 6 ইকুয়াল টু 0, ডি যদি কমন নেই ডি মাইনাস 3 মাইনাস 2 ডি মাইনাস 3 ইকুয়াল টু 0। ডি মাইনাস 3 ডি মাইনাস 2, ডি এর ভ্যালু কত আসতেছে? ডি এর ভ্যালু আসতেছে 3 2, আর ডি এর ভ্যালুটাকেই আমরা এম এর ভ্যালু চিন্তা করতে পারি, একই ভ্যালু আসবে। তো ওয়াই সি ইকুয়াল টু কত হবে? c1 এক্সপোনেনশিয়াল thrice x plus c2 exponential twice x। এরপর হচ্ছে স্টেপ 2, স্টেপ 2 তে গিয়ে আমরা বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল। দেখো, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে yp ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 এক্সপোনেনশিয়াল x cos 2x। আচ্ছা, এখন বলো তো কি করব? এক্সপোনেনশিয়াল x কে যদি আমরা অপারেটরের সামনে নিয়ে আসি, ডির সাথে কত অ্যাড করব? স্যার 2। 2 কেন? স্যার কজ এর সাথে 2 না স্যার না, 1 x এর 1 1 এক্সপোনেনশিয়াল x এখানে 1 অ্যাড করব। x এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে, কোএফিসিয়েন্ট যদি -1 থাকতো তাহলে d -1 অ্যাড করা হতো। এখানে d প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 5d প্লাস 1 স্যার প্লাস 6। এক্সপোনেনশিয়াল x না থাকলে তো আমরা হচ্ছে ওই আগের ফর্মুলাটা ইউজ করতাম। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল x না থাকলে আমরা আগের ফর্মুলা d স্কোয়ার কে রিপ্লেস করতাম -2 স্কোয়ার দিয়ে, হ্যাঁ স্যার। cos 2x। এখন আবার এখানে ক্যালকুলেশন করো। এক্সপোনেনশিয়াল x, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? ডি স্কোয়ার
মাইনাস থ্রাইস ডি প্লাস 2 cos twice x এক্সপোনেনশিয়াল x 1 বাই ডি স্কয়ার কি বসাবো? ডি স্কয়ার জায়গায় মাইনাস টুয়াইস এক্স বসাচ্ছি। এক্সপোনেনশিয়াল এক্স মাইনাস 3d প্লাস 2 পাবো cos twice x। আমরা যখন এই অপারেটর ইউজ করতে পারবো না তখন এখানে 3d মাইনাস 2 নিব, 3d প্লাস 2 3d minus 2 cos twice x the 3d minus 2 যদি আমরা নেই তাহলে এখানে 3d হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার cos twice x minus exponential x 3d minus 2 9d square minus 4 cos 2y6। দেখো আমরা আবার এখানে d স্কয়ার পাচ্ছি, তাহলে d স্কয়ার যদি পাই মাইনাস এক্সপোনেনশিয়াল x থ্রাইস d মাইনাস 2 9 এখানে কত বসাবো? মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 cos 2y6 মানে 36 minus 4 মানে minus 40 minus exponential x divided by minus 43 d cos twice x minus 2 cos twice x d মানে ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা লিখতে পারি exponential x divided by 43 minus sin twice x 2 minus 2 cos twice x এটাই আমাদের yp। আমাদের কমপ্লিট সলিউশন কি হবে? y equal to yc plus yp। দেখো তো সবাই বুঝতে পারো কিনা ম্যাথটা? 1 মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে অন্য একটা ম্যাথ শুরু করি। আচ্ছা, তাহলে অন্য একটা ম্যাথ শুরু করতেছি। ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 13y equal to 8 exponential thrice x sin 4x plus 2 to the power x। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন বের করা। আমরা যেটা করব, হোমোজেনিয়াস বানাই নিব ম্যাথটাকে। আর এই পার্টটা আজকে এখন আর দেখাবো না, কারণ এই পার্ট অনেকবার দেখানো হয়েছে। ওয়াই সি ইকুয়াল টু হবে c1 এক্সপোনেনশিয়াল, যেখানে m এর মান আসতেছে হচ্ছে 3 প্লাস মাইনাস 2i thrice x cos twice x plus c2 exponential thrice x sin twice x। এরপরের স্টেপে যদি আমরা যাই, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 তে আমরা বের করব yp equal to 1 divided by d square minus 6d plus 13 8 exponential thrice x sin 4x plus 1 divided by d square minus 6d plus 13 2 to the power x। দেখো এখানে দুইটা ব্যাপার আছে, দুইটা পার্ট আছে। আমরা দুইটা পার্ট কি ইন্ডিভিজুয়ালি করে আসতে পারি, তাহলে আমাদের ম্যাথে লেখার পরিমাণটা কমে আসবে। আমরা এই পার্টটাকে আমরা করে নিই আগে। তাহলে আমরা কি দেখতে পারি, আমরা এক্সপোনেনশিয়াল এক্সটাকে আগে নিয়ে আসবো সামনে, এই কনস্ট্যান্ট সামনে চলে আসবে। এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স 1 divided by d plus 3 whole square minus 6 d plus 3 plus 13 sin 4x। দেখো 8 exponential thrice x, আমরা যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি, সিম্পলিফাই করি, 1 divided by d square plus 4 sin 4x। এখানে 8 exponential thrice x 1 divided by d square জায়গায় minus 4 square plus 4 sin 4x বসবে। ক্যালকুলেশন করলে আমরা পাবো minus 2/3 exponential thrice x sin 4x। দেখো এই পার্টটা মোটামুটি ঠিক আছে। এর পরের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমরা আলাদাভাবে করে নিতে পারি। আলাদাভাবে যদি করে নেই, তাহলে এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা হচ্ছে, এই পোর্শনটুকু করার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি এক্সপোনেনশিয়াল লন বা লগ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে 2 টু দি পাওয়ার এক্স কি দেখা যায়, এক্সপোনেনশিয়াল লন 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স লন 2। তাহলে এই পার্টটা যদি করি, আমরা 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 13 2 টু দি পাওয়ার এক্স এর জায়গায় লিখতে পারি কি, এক্সপোনেনশিয়াল এক্স লন 2। তাহলে দেখো এখানে ফর্মুলাটা কি দাঁড়াবে, এক্সপোনেনশিয়াল এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে লন 2, লন 2 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 1 বাই
ln 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু ln 2 প্লাস 13 এক্সপোনেনশিয়াল এক্স ln 2, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ln 2 স্কোয়ার মাইনাস 6 ln 2 প্লাস 13। দুটাকে অ্যাড করলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তোমরা এই ম্যাথটা দেখো, 2 মিনিট দেখো, তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এই ম্যাথে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের সিলেবাস এই পর্যন্তই। আমি একটু ফাইনাল অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে তোমরা তোমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 12 তারিখে। তারপর আবার ডেটটা দেখে নিও, তোমাদের যে রুটিন দেওয়া আছে সেই রুটিনটা দেখে নিও কয় তারিখে। আর ফাইনাল অ্যাসেসমেন্ট যেদিন হবে সেই একই সময় আমার 5টা সেকশনের পরীক্ষা হবে। এখানে তোমরা যেটা করবা, তোমরা আমার এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লাস করো, এই লিঙ্কে জয়েন করবা। এই লিঙ্কে জয়েন করে তোমরা ওয়েট করবা এবং একটু আগে 10 মিনিট আগে জয়েন করবা। আমি তোমাদের কিভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে বা কিছু যদি সমস্যা থাকে আমি জানাই দিব। আর যদি পরীক্ষা নিতে আমার দেরি হয় তাহলে তোমরা অস্থির হয়ে যাবা না, তোমরা ওয়েট করবা, আমি তোমাদের সময় বাড়াই দিব এবং সেভাবেই সময় দেওয়া হবে। যার সময় দেওয়ার কথা তোমাদের সেভাবে সময়টাকে ম্যানেজ করা হবে। এজন্য পরীক্ষা দেওয়ার সময় তোমরা একটু আগে জয়েন করবা এবং নিজেদের খাতার উপরের ফার্স্ট পেজ দরকার নাই, বেশি পেজ খরচ করে বেশি বড় পিডিএফ হবে, তোমাদের কষ্ট হবে। পেজের এক সাইডে সুন্দর করে একটা কর্নারে বা মাঝখানেও শুরু করতে পারো, যত কম পেজ ইউজ করতে পারো। যত কম পেজ ইউজ করবা তত তোমার জন্য মানে ভালো হবে। কম আচ্ছা, পিডিএফ আমাদের বানাইতে হবে। টোটাল কয়টা কোশ্চেন থাকবে? হ্যাঁ, আস্তে আস্তে আসতেছি, কথা শেষ করতে দাও। এই যত কম পেজ ইউজ করবো তোমার জন্য ভালো হবে। তার মানে তুমি পরীক্ষার খাতাকে, অনেকে আছে খুব অগোছালো খাতাগুলো দাও, কোন পেজ নাম্বার থাকে না এবং পিডিএফ একটা থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আরেকটা থাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এতে দেখা যাচ্ছে পিডিএফ বোঝাও খুব কঠিন হয়ে যায়। এই জন্য পিডিএফ এর যতগুলো পেজ হবে পেজ নাম্বার করবা এবং কোশ্চেন গুলো সিকোয়েন্স অনুসারে লিখবা। তুমি খাতা আগে পরে লিখতে পারো কিন্তু আনসার করবা সিকোয়েন্স অনুসারে, আনসার গুলো সিকোয়েন্স অনুসারে তুমি আমাকে দিবা। আর হচ্ছে ক্লাসে যখন জয়েন করবো তখন নিজেদের ডিভাইসের ভিডিও অন রাখতে হবে, অন রাখার চেষ্টা করতে হবে আর কি। আর পরীক্ষা চলাকালীন সময়ে তোমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না বা কারো দেখতে পারবে না। যদি কারোর সাথে কপি পাওয়া যায় তাহলে যাদের কপি পাওয়া যাবে তাদের সবাইকে 0 দেওয়া হবে। যাদের কপি পাওয়া যাবে, একজনের সাথে আরেকজন কপি করবে, তাদেরকে 0 দেওয়া হবে। আবার বলে রাখতেছি, আমি এই গত ইন ক্লাস অ্যাসাইনমেন্টও দেখছি কিছু কপি পাওয়া গেছে কিন্তু 0 সম্পূর্ণ 0 দেয়নি, 0 দেওয়া হয়নি আর কি। কিন্তু ফাইনাল অ্যাসেসমেন্টে যদি কোনো কপি পাওয়া যায় কারোর সাথে কারো, তাহলে অবশ্যই 0 দিব। আরেকটা বিষয় সেটা হচ্ছে পরীক্ষার সিলেবাস। পরীক্ষার সিলেবাস হচ্ছে আমাদের যে কোর্স আউটলাইন দেওয়া আছে সেই কোর্স আউটলাইনের মিড টার্মের পর থেকে যে পোর্শনটা আছে ফাইনালের জন্য সেটাই হচ্ছে সিলেবাস থাকবে। এই সিলেবাসে অনেক কিছু সহজ, যেমন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, এগুলো খুব মানে ফান্ডামেন্টাল বা তোমরা আগে পড়ে আসছো। আর এখানে তোমাদের বেসিক্যালি যেটা বেশি পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন গুলো বের করার জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথ গুলা একটু কয়েকবার করে দেখা বা প্র্যাকটিস করলে নিয়মগুলো বুঝতে পারবা। আর আমার লেকচারটাকে যদি ফলো করো এবং লেকচারের ম্যাথ গুলাকে নিয়মগুলো ফলো করে যদি ম্যাথ গুলো সলভ করো তাহলে মনে হয় ভালো হবে এবং তুমি সহজে আনসার করতে পারবা। আমার অনেক স্টুডেন্ট দেখলাম এই ক্লাসে ডিফারেন্ট নিয়ম ফলো করছে এবং অনেক ম্যাথ বড় করে ফেলছে এবং ভুল করছে। এত এত বড় করা দরকার নেই ম্যাথ, খুব সংক্ষিপ্ত করা দরকার নেই, খুব বেশি বড় করা দরকার নেই। আমি যেভাবে ম্যাথ গুলো সলভ করে সেভাবে ফলো করলে তোমাদের সুবিধা হবে। তুমি ডিফারেন্ট নিয়মে যদি ম্যাথ করো, ম্যাথ হয় তাহলে আমি নাম্বার দিব। আর ডিফারেন্ট নিয়মে করলে পার্সিয়াল মার্কিং কিন্তু দেওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ হচ্ছে সেই জায়গায় তুমি যে নিয়মটা অ্যাপ্লাই করতেছো সেই নিয়মটা আমাদের ম্যাথের সাথে মিলতে হবে। আমরা ম্যাথ যেটা করাচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট নিয়মে যদি করো, যে ম্যাথটা সেপারেবল ভেরিয়েবল করার কথা ছিল তুমি যদি সেখানে অন্য টেকনিক অ্যাপ্লাই করো তাহলে সেই ম্যাথটা আসলে একদমই ভুল, সেখানে কোনো নাম্বারই দেওয়া যাবে না। আর ম্যাথের কোশ্চেনটা ভালো মতো পড়ে দেখবা যে কি কি বের করতে হবে। যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তাহলে ইনিশিয়াল কন্ডিশন এর উপর ডিপেন্ড করে তোমার ম্যাথটা শেষ পর্যন্ত কনস্ট্যান্ট সি এর মান বের করতে হবে। আর দেখো এখানে আজকে ক্লাসে যে ম্যাথটা করানো হয়েছে তোমার এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে 2টা পার্ট দেওয়া ছিল। এরকম একসাথে 2-3টা পার্ট থাকতে পারে, প্রতিটা পার্টেই তোমাকে আলাদা আলাদা করে এভাবে করে সলভ করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই ম্যাথে যদি মনে করো এখানে আরেকটা পোর্শন থাকতো, ফর এক্সাম্পল এখানে এক্সপোনেনশিয়াল 5x থাকতো, cos 2i6 থাকতো, তাহলে তুমি প্রতিটার জন্য আলাদা করে আবার করতে হইতো, মানে ম্যাথটা একই ম্যাথ একটু বড় হইতো।
এগুলো মোটামুটি কোর্স সিলেবাস আর কাউন্সিলিং। যাদের কাউন্সিলিং দরকার হবে তারা আমাকে মেল করবা, হয়তো বা আমি এই ঠিক ইমিডিয়েট আগের দিন না, পরীক্ষার আগের দিন আমি হয়তো বা কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করব। কোন একটা টাইমে আমাকে আগে মেল করবা। তবে পরীক্ষা সম্ভবত শনিবার দিন, শুক্রবার দিন কাউন্সিলিং দিব না, তার আগে বৃহস্পতিবার দিন দেওয়ার চেষ্টা করব। যদি কারোর প্রয়োজন হয় আমাকে মেল করলে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, মেলের মাধ্যমে আমি তাকে লিংক দিয়ে দিব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো, তোমাদের কোনো যদি কিছু জানা থাকে। স্যার কয়টা কোশ্চেন থাকবে, আর আমাদের কোনো স্যার অল্টারনেটিভ কোশ্চেন আসবে কিনা? আচ্ছা, কয়টা কোশ্চেন থাকবে এখনো কোশ্চেন করে নিতে আমি স্পেসিফিক বলতে পারবো না কয়টা কোশ্চেন থাকবে। তবে যে কটাই কোশ্চেন থাকুক সময়ের সাথে সেটা ম্যাচ করবে। সময় 1.5 ঘন্টা হোক, 1 ঘন্টা 15 মিনিট হোক, বা 1 ঘন্টা 45 মিনিট হোক, এই মধ্যেই হবে। এবং যেই সময়ের মধ্যে তুমি ম্যাথগুলো সলভ করতে পারবা সেই সময়টা দিয়েই কোশ্চেন দেওয়া হবে। 40 নম্বরের জন্য চারটা তো আর দেওয়া যাবে না, হয়তো বা 6টা বা 7টা এরকম হইতে পারে, বা যদি 8টা হয়, ছোট ছোট ম্যাথ 8টা হবে। আর যদি ম্যাথ সংখ্যাগুলোর বিষয় না, ম্যাথের লেন্থের বিষয়, যদি একটা বড় ম্যাথ দিয়ে দিলাম তাহলে সেই ম্যাথের নাম্বার বেশি থাকবে। ফর এক্সাম্পল, যদি তোমাদের জিওমেট্রিক আর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি বের করতে বলা হয়, সেখানে তো আর অনেকগুলো থাকতে পারবে না, সেখানে একটা ম্যাথে অনেক নাম্বার বেশি থাকবে। মানে তুমি পর্যাপ্ত সময় পাবা লেখার জন্য। স্যার আর কারো কোনো অল্টারনেটিভ কোশ্চেন আসবে থাকলে কিনা জিজ্ঞাসা করো, স্যার? আমি আনসার দিচ্ছি। না, কোনো অল্টারনেটিভ থাকবে না, সবগুলো আনসার করতে হবে। স্যার প্র্যাকটিস করবো কি শুধু হচ্ছে কোর্স আউটলাইনের ওই কোশ্চেন গুলো আর হচ্ছে আপনার ক্লাসের দেখানো ম্যাথ গুলো? হ্যাঁ, ক্লাস লেকচার আর ওই যে কোর্স আউটলাইন যেগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করলে চলবে। স্যার ইন ক্লাস কোশ্চেন টাইপ অ্যাসাইনমেন্টে কি যে স্যার ধরনের আগের কোশ্চেন মানে গুলো আসছিল প্রিভিয়াস সেইগুলা ইয়ারের কোশ্চেন টাইপের মতো হবে? একজন বলো, আবু বকর ফাহাদ, আগে শেষ করো। স্যার বলতেছি স্যার আবু আমাদের বকর কোশ্চেন ফাহাদ, টাইপটা কি স্যার প্রিভিয়াস যে কোশ্চেন হয়েছে স্যার ওগুলোর মতোই হবে? তোমরা এতদিন যেভাবে আমার আমার কোর্সে মানে বিভিন্ন অ্যাসেসমেন্টের জন্য যেভাবে পারফর্ম করে আসছো সেভাবে পারফর্ম করলে চলবে। সে টাইপের কোশ্চেন গুলাই সে টাইপ গুলো একই রকম থাকবে। খুব নতুনত্ব কিছু আসলেও খুব বেশি চেঞ্জ আসবে না। আর লেকচারের মধ্যে সেটা পেয়ে যাবা, ওকে স্যার। লেকচারের মধ্যে সেই কনসেপ্ট গুলো পেয়ে যাবা। হ্যাঁ, তৌফিক মাহমুদ বলো। স্যার ইন ক্লাস অ্যাসাইনমেন্টে যে ধরনের কোশ্চেন আসছিল স্যার এই ধরনের কোশ্চেন বেশি প্র্যাকটিস করব? ইন ক্লাস অ্যাসাইনমেন্ট তো লেকচার থেকেই আসছে, তুমি তো লেকচারটাই বেশি প্র্যাকটিস করো তাহলে হয়ে যাচ্ছে। ইন ক্লাসে যে ম্যাথ গুলো তুমি কোর্স সাথে লেকচারের সাথে মিলছে না সেগুলো, জি স্যার। হ্যাঁ জি, সেই স্যার। লেকচারকে ব্যাপার হচ্ছে আমার লেকচারটা ফলো করাটাই তোমার জন্য ভালো। আর তুমি যদি বই বই থেকে দেখো তাহলে বই দেখতে পারো, কিন্তু বইটা একটু পিওর ম্যাথমেটিশিয়ানদের জন্য তৈরি করা হয়েছে, বইটা অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিংদের জন্য করা হয় নাই। আমি একটু সেই জিনিসগুলোকে তোমাদের উপযোগী করে আমি সেগুলো সলভ করার চেষ্টা করছি। তুমি ওটাও করতে পারো, তুমি এভাবে করতে পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে লেখার সময় খুব কম লিখবা না, যেহেতু অবজেক্টিভ পরীক্ষা না, আর খুব বেশিও লিখবা না। মোটামুটি যতটুকু লিখলে তোমার জন্য আসলে এই সব ইনফরমেশন পেয়ে যাবো সেগুলো লেখাটা গুরুত্বপূর্ণ। আর অনেক সময় কম লেখার কারণে অনেক সময় পার্সেল মার্কিং দেওয়া যায় না। আবার বেশি লেখার অনেক সময় ভুলও বেশি বেড়ে যায়। এই জন্য যা লিখতে হবে তাই লিখবা আর কি। স্যার আর কারো কোনো প্রশ্ন আমাদের আছে? ইন টোটাল স্যার 60 মার্কস, যেটা অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স এন্ড ক্লাসের যেটা সহ স্যার ওইটা কবে পাবো স্যার? হ্যাঁ, ওটা বললাম যে কঠিন, কারণ তোমরা এখন অ্যাসাইনমেন্ট দেওয়া নাই, আর আমারও কিছু খাওয়া দেখা বাকি আছে। আমি মনে হয় 2, 3 এবং 4 এই 3টা সেশন 3টা দিয়ে দিয়েছি। নাম্বার 1টা দেওয়া হয়নি, ওটা পিছিয়ে পড়ে গেছে, ওটা আমি হয়তো দিয়ে দিব। যা যা দিব সবকিছু ইএলএমএস আপলোড করবো, সবার সবকিছু ইএলএমএস আপলোড পাওয়া, মানে ইএলএমএস চেক করবা, চেক করে নিজের মার্কস যোগ করে নিবা, সবকিছু আপলোড করা থাকবে, ইনশাআল্লাহ সবকিছু আপলোড করা থাকবে। স্যার বলো। স্যার ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 3টা স্যার একটু যদি স্যার আপনি দেখতেন স্যার। স্যার আপনি বলার পরেই স্যার আমি মেইল করেছিলাম স্যার, সব প্রুফ সহ হ্যাঁ, দিয়েছিলাম স্যার। দেখবো সবারটাই দেখবো। তবে সেগুলো একটু পরে আবার
সবগুলো আপলোড করার পরে ওগুলো আস্তে আস্তে আপলোড করতে হবে আমাকে। জি স্যার, একটু দেখেন এই রিকোয়েস্টটা স্যার, কারণ স্যার আমি ক্লাস অ্যাসাইনমেন্ট 2টা দিতে হ্যাঁ পারিনি স্যার, এটা না দেখলে আমার একটু সমস্যা হয়ে যাবে স্যার। হ্যাঁ দেখবো, সবারটাই দেখবো যার যেটা বাকি পড়ছে। আর যদি না হয় আমি তোমার সাথে আবার কন্ট্যাক্ট করব। জি এবং স্যার, থ্যাংক ইউ স্যার। এবং সময় আছে তো, এর মধ্যে কাউন্সিলিং পরীক্ষার দিন, এছাড়াও যদি কোনো সমস্যা থাকে ফাইনাল গ্রেড সাবমিট করার আগেও আমি একটু প্রয়োজনে ভেরিফাই করে নিতে পারবো যে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। যে কোনো বিষয়ে অস্থির হবা না, ধৈর্য ধারণ করবা, আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমি রিপ্লাই না দিলে অস্থির হওয়ার কিছু নাই, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নিব। তোমার প্রয়োজন বুঝে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নিব। জি স্যার, প্রতিটা জি স্যার। মেইলে নিজের নাম, আইডি, সেকশন এবং ফোন নাম্বারটা রাখবা, যাতে তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি সহজে। আর যদি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষা চলা অবস্থায় এরকম অবস্থা হইতে পারে, যখন এখন বৃষ্টির সময়, ঝড়ের সময় নেট সমস্যা করতে পারে, করবেই না। দেখো আজকে কিন্তু ক্লাসে 48 জন আসছে সব মিলে। তো 48 জনের মধ্যে তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারছে, আজকেও কিন্তু সে একই রকম দিন। তো এখন তোমাকে যেটা করতে হবে, তুমি ইএলএমএস অবশ্যই আপলোড করবা, কারণ হচ্ছে ইএলএমএস এ আপলোড যদি করো তাহলে খুব সহজে তোমার কোনো যদি আমি খাতাটা পেয়ে যাই, এবং আরেকটা জিনিস বিষয়, তোমরা যদি কোনো ভুল করো ইএলএমএস এ সেই জিনিসটা তোমার নামটা বা তোমার ইয়াটা একদম সেভ করে রাখে, তো তোমার নামগুলো সরাসরি পাওয়া যায়। অনেক স্টুডেন্ট খাতায় কিছু লেখে নাই, কিন্তু ইএলএমএস এ যখন সে আপলোড করছে তো ইএলএমএস তার নামের পাশে তার খাতাটা পাওয়া গেছে। আর সে যদি মেইলে পাঠায় আমাকে, তাহলে আমি সেই জিনিসটা মিস করে ফেলতে পারি, কারণ তার নাম নাই, খাতায় নাম নাই, কোনো অ্যাসেসমেন্ট নাম্বার নাই, মাঝে মাঝে নামও ভুল হয় মেইলের সময়। এই জন্য তোমরা ইএলএমএস অবশ্যই আপলোড করবা। যদি দেখো শেষ মুহূর্তে ইএলএমএস আপলোড করতে পারতেছো না, তখন আমাকে মেল দিয়ে নিবা, মেলে ডিটেল লিখবা। যার মেলে ডিটেল থাকবে না তার মেল চেক করবো না। খাতায় নিজের নাম, আইডি, সেকশন, ফাইনাল অ্যাসেসমেন্ট ক্লিয়ারলি থাকতে হবে। মেল দিবা যখন তুমি আপলোড করতে ব্যর্থ হবা। আর আপলোড করতে ব্যর্থ যাতে না হও, এই জন্য সময়ের শুরুতে আপলোড করা স্যার শুরু করবা। হ্যাঁ বলো বলো। পরীক্ষা চলা অবস্থায় আমি কোনো কোশ্চেনের আনসার দিতে পারবো না, মানে শেষের মুহূর্তে, যে আমি পারতেছি না, আমার ইউকেএম কাজ করতেছে না, আমার ইএলএমএস কাজ করতেছে না, এই ধরনের কোশ্চেনের আনসার আমি দিতে পারবো না। তখন তোমরা যেটা তবে করবা, স্যার ইএলএমএস আমাকে কিন্তু কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, ইএলএমএস আপলোড শেষ করবা, চেষ্টা করে থাকবা, এবং ওই সময় সবাই মেল করবা না, যারা আপলোড হয়ে গেছে তারা মেল দরকার নাই। আর যারা আপলোড করতে পারতেছে না আমাকে তারা মেল দিয়ে দিবা, তারপরে আপলোড চেষ্টা করে থাকবা। বলো। স্যার এটাই বলতে যাচ্ছিলাম যে ওই ইএলএমএস টা হচ্ছে স্যার মেইল দেওয়ার পর কি স্যার ইএলএমএস আপলোড দিব? তোমার টার্গেট থাকবে তুমি যে কোনো ভাবেই হোক ইএলএমএস আপলোড করবা, এটা হচ্ছে মূল বিষয়। তারপরে ইএলএমএস আপলোড করতে না পারলে একদম ইএলএমএস এর সময় শেষ, যেহেতু আমার একসাথে অনেকগুলো স্টুডেন্টের পরীক্ষা হবে, এই জন্য আমি চাইলেই এই এক্সটেন্ড করতে পারবো না টাইম। তোমরা আমাকে মেল দিবা, আমি সেই মেলগুলো পরে দেখে নিব। এটার মিনিং এটা না যে ইচ্ছা মতো শেষ পর্যন্ত লিখবা, তারপরে লেখার পর মেল পাঠিয়ে দিবা, এই কাজ করবো না। স্যার আগে মেইল করার পরও কি স্যার আমরা ইএলএমএস এ ট্রাই করব, এটা বলতেছিলাম। যতক্ষণ পর্যন্ত সময় থাকবে ইএলএমএস এ, ততক্ষণ পর্যন্ত ইএলএমএস ট্রাই করতে থাকবা। আচ্ছা স্যার। এর পিছনে কারণ আছে। এর আগের সেমিস্টার এক স্টুডেন্ট, সে আমাকে মেল করছিল, কিন্তু তার নামের সাথে তার যে গ্রেড শিটের নামটা ম্যাচ করে নাই, তার মেল আমি কোনোভাবে খুঁজে পাই নাই। মনে করো তোমাদের যেদিন পরীক্ষা হবে সেদিন আমার 200 প্লাস স্টুডেন্টের পরীক্ষা হবে। এরা যদি বিভিন্ন সমস্যা মেল করে, তাহলে একদিনেই আমার প্রায় 100-র উপর মেল চলে আসবে। আমি যখন মেলগুলো দেখবো তখন আমি সার্চ দিব, নাম দিয়ে যখন সার্চ দিব, যদি নামটা ঠিক না থাকে তাহলে মেলটা আর পাওয়া যাবে না। ওই স্টুডেন্টের মেলটা আমি আর পাই নাই, অনেক খুঁজছি, পুরো মেল বক্স খুঁজে দেখছি ওই স্টুডেন্টের মেল নাই। সে আবার মনে হয় অন্য মেল থেকে পাঠাইছিল। পরবর্তীতে তার খাতা আর আমি দেখতে পারি নাই, তারপর আমি অ্যাবসেন্ট দিয়ে গ্রেড সাবমিট করছি। পরে সে বলছে স্যার আমি মেল তো পাঠাইছিলাম, পরে সে প্রমাণ দেখাইছে, পরে সে খাতাটা আবার দেখে আবার নতুন করে আমাকে কাজ করতেছে, এবং তারও সমস্যা হয়েছে এবং অনেক সময় নষ্ট হয়েছে। এইগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং সময় নষ্ট হয়। যেহেতু তার নাম ভুল ছিল, এটা তার দোষ, তার সমস্যা ছিল, সে তার নাম ভুল ছিল, তার নামটা কমপ্লিট নাম ছিল না। এটা সবসময় বলি যে নাম লেখাটা, নিজের নামটা কমপ্লিটলি লেখার চেষ্টা করবা, খাতার উপর নাম কমপ্লিট লেখার চেষ্টা করবা। কোনো খাতা যদি মিসিং হয় তাহলে সেই জিনিসগুলো পাওয়া যাবে। তুমি পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে, একদিন আগে তোমার বাসার 10টা পেজ নাও, প্রতিটা পেজের একদম কর্নার ছোট্ট করে আইডি লেখো আর পেজ নাম্বার দাও। খুব কি বেশি সময় লাগবে এই কাজটা করতে?
এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না। এগুলো অর্গানাইজ থাকলে জাস্ট পরীক্ষাটা দিলে জাস্ট কোনো পেজ যদি মিসিং হয়, উল্টাপাল্টা হয়, নাম্বার থাকলে আমি বলতে পারবো, তুমি বলতে পারবা যে এই নাম্বারটা আছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা ইএলএমএস যদি তুমি আপলোড করো, কোনো কারণে যদি তুমি নাম্বার মানে খাতায় মিসিং হয় আমার, বা কোনো কারণে মেলে তুমি যদি ভুল মেল দাও, তখন যেটা হবে সেই সমস্যাটা হবে না, এবং ইএলএমএস থাকলে তুমি অথরিটিকে বলতে পারবে আমি মেল পাঠাইছিলাম, স্বচ্ছতা থাকবে। আর এর আগের বার যেটা হয়েছিল, আরেকবার হয়েছিল, একজন স্টুডেন্ট আদনান নামে আরেকজন আছে, আরেকজন স্যার আছেন ছিল আর কি, এই সে আমাকে মেল করতে গিয়ে তাকে মেল করে দিছে, কোনোভাবে তার খাতা আমি পাচ্ছি না, এবং এই সে বলছে আমি খাতা স্যার আপনাকে পাঠাইছি, আমি বলছি তোমার খাতা আমি পাইনি। পরে অনেক খোঁজাখুঁজির পর সে দেখলো যে না, মেলটা সে করছে অন্য এক স্যারকে, তার নাম আদনান। এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য ইএলএমএস সবচেয়ে ভালো। তোমার একটা অ্যাকাউন্ট আছে, তুমি ইএলএমএস আপলোড করে দিলা। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার যারা ফার্স্ট সিটিটা স্যার মেইলে দিছিল